ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটও থাকছে, পঞ্চদশের 6টি সংশোধনী বাতিল। 26 সালে জুনে হতে পারে জাতীয় নির্বাচন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম, হাসিনা রেহানা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। আওয়ামী লীগের কার্যালয় এখন মাদকসেবী ও ছিন্নমূলদের আখড়া পরিণত হয়েছে গণশৌচাগারে। বিডিআর হত্যার পুনঃতদন্তে শিগগিরই কমিশন গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি স্বজনদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। বার্ধক্য প্রতিরোধে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানীর ফুড সাপ্লিমেন্ট আবিষ্কার, বঙ্গবন্ধু মেডিকেলে ক্লিনিক্যাল ট্রায়াল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরিয়ে এনে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত। সংসদ আইন অনুযায়ী জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে বলে রায়ে উল্লেখ করে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশে তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এই রুলের ইন্টারভেনার হিসেবে বিএনপি, গণফোরাম, জামাত, সংস্থা, ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ড তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে গঠিত হয়েছে, সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। হাইকোর্ট রায়ে বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। গত 3টি নির্বাচনে জনগণের আস্থা ছিল না বলেও পর্যবেক্ষণ দেয় আদালত। 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। ক ধারা, 7 খ ধারা, যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, সেগুলোকে বাতিল করা হলো। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। রায়ের পর রিটকারী আইনজীবীরা বলছেন, সংসদের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক বাতিল করা হয়েছিল সেটি আজ ফিরল। বাকি থাকলো আপিল বিভাগে তত্ত্বাবধায়ক রিভিউ আবেদনটি। তবেই পুরোপুরি ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই, এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। রায়ে আদালত আরও বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়েছে, যেটি সংবিধানের 142 অনুচ্ছেদের অংশ ছিল। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। উনি বলেছেন, আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল। পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পর 4টি সাধারণ নির্বাচন হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 1991, 1996, 2001 ও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়।
এদিকে দেশে ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2 বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট এবং 1 বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দান প্রসঙ্গে গণভোট হয়। 1985-তে এরশাদের সমর্থন যাচাইয়ে অনুষ্ঠিত হয় গণভোট। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব নিয়ে হয় তৃতীয় গণভোট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রূপান্তরিত হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে নিজ কার্যালয়ে পঞ্চদশ সংশোধনের হাইকোর্টের রায়ের এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইনি কোনো বাধা আছে কিনা, সেখানে সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। এই সরকারে রিনেমড হবে, এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন, লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। 2026-এর 30 জুনের মধ্যে হতে পারে নির্বাচন। তবে সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচন কতটা আগে বা পরে হবে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুম খুনের বিচার নির্বাচনের আগেই হবে বলে জানিয়েছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমবারের মতো নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা এরই মধ্যে রোডম্যাপ দিয়েছেন। এ সংক্রান্ত সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছে। নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবি তুলেছেন কেউ কেউ। প্রেস উইং বলছে প্রতিটি গুম খুনের বিচার হবে। জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। শিক্ষা খাতের সংস্কারে এখনই কমিশন গঠনের পরিবর্তে গুরুত্বপূর্ণ সংস্কারে হাত দেবে সরকার। আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। সম্প্রতি সয়াবিন তেলের সংকট সহ বাজারের প্রতিটি বিষয় সরকার ভালোভাবে মনিটর করছে বলে জানানো হয়। কোথায় কোথায় শর্টেজ হচ্ছে বা সাপ্লাই ক্রাঞ্চ হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের পুরো নজরে আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সিইসি জানান, ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে তার বক্তব্যে। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কথা বলেন সিইসি। আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা পুনর্নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে, সেখানে আমরা হাত দেব।
এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। বিদ্যমান ভোটার তালিকায় নির্বাচন হবে নাকি নতুন ভোটার তালিকা করবেন এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। আপনারা তো গ্রামে যান, তো গিয়ে আমাদের অফিসে গিয়ে ভাই আমার গ্রামের ভোটার লিস্টে দেন, তো দেখবেন যে ওইখানে বহু লোক মারা গেছে, নাম কিন্তু আছে ভোটার হিসেবে। এগুলো তো আমাদের বাদ দিতে হবে, তো না গেলে তো সম্ভব হচ্ছে না। এটা জাতীয় নির্বাচন ইভিএমে নয় ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের সমর্থন নিয়েই আগামীতে দেশ শাসন করবে বিএনপি। রাষ্ট্রের কল্যাণে দলের 31 দফা পূরণের সব পদক্ষেপই গ্রহণ করা হবে। 3 জেলায় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ড্যাবের আলোচনা সভায় বক্তারা বলেন, কয়েকজন লোক মিলে টেবিলে বসে আলোচনা করলেই সংস্কার করা যায় না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাবে বিএনপি। আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো। এখানে লুকাচাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট করে না দেখে নেতাকর্মীদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন তারেক রহমান। আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে, এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। এতে বিএনপি নেতারা বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে জনগণ, সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50% এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়া না পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপি বলেও জানান নেতারা। পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এছাড়া 400 কোটি টাকার মালিক শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেবজার বিভিন্ন প্রকল্প সহ 9টি প্রকল্পে অন্তত 80,000 কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 1251,25,33,778 টাকা লেনদেনের, অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই ABM শাহরিয়ারের বিরুদ্ধেও। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় দুদক। অভিযানে টাকাসহ ধরা পড়ে নকল নবিশ।
দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে 626 কোটি 65 লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে 24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18 কোটি 29 লাখ 10,882 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে 8টি ব্যাংকের 23টি অ্যাকাউন্টে মোট 626 কোটি 65 লাখ 18,107 টাকা জমা করেছেন। 624 কোটি 60 লাখ 15,671 টাকা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহার নিজ নামে 6 কোটি 80 লাখ 48,642 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। ক্ষমতা যে চিরস্থায়ী নয় সে কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। 5ই আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় এগুলো। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মাত্র কদিন আগেও যে ভবনগুলো ছিল ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকত জমজমাট, এখন কেবলই ধ্বংসস্তূপ। এটা 5 মাস আগে যে জমজমাট ছিল, এখন তো সবাই প্রকৃত চোখ দিয়ে দেখতেছে ক্ষমতা কি জিনিস। একটা টাইমে এই ভিতরে যেতে হলো কার্ড দেখানো লাগছে যে আপনার কার্ড পাস আছে কিনা, এখন তো সেটা নাই। এখন তো সাধারণ পাবলিকে দেখা গেছে আপনার গিয়া পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগতো, এখানে 1 টাকাও লাগে না। সৌদি আরব হজ করতে যায় মানুষ 5 লাখ টাকা, ভাগ্য থাকলে উমরা হজ করতে লাগে 2.5 লাখ টাকা। ওদিকে গিয়ে আবু জাহেলে বাড়িতে ফসা পায়খানা করে। এটা বাংলাদেশের একটা 90 ফেরাও। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনটির অন্য ফ্লোরগুলোতে চলে পথশিশু আর মাদক সেবীদের আড্ডা। ছিন্নমূল মানুষদের অনেকেরই রাত্রি যাপনের ঠিকানাও এটি। উপরে থাকি 5 তলায়, ওখানে ঘুমাতে মানে বসে থাকে, আজকে বিড়ি খাওয়া দাওয়া, বাইরে যাইতেছে কাজ করতে। আমরা আছি এই যে 5 জন, আর উপরে 8 তলায় আছে 7 জন মনে হয়। রুম তো ভাঙ্গা ছিল, পরে আমরা আটবট মাটবট গুছে মানে ফুকরে সব বন্ধ করে দিছি, তার জন্য ট্রেনের ভিতরে গরম লাগে। আগে রাস্তা বাড়ি ঘুমাইতাম, দোলা বালু ভরতো, এখন আমরা পার্টি অফিস পাই, আমরা পার্টি অফিসে দল করে লইছি আওয়ামী লীগের অফিস। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার দোর্দণ্ড প্রতাপের রাজনৈতিক কার্যালয় পোড়া বাড়ি হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ক্ষমতা হারানোর বেদনা হয়ে। পুলিশ বেষ্টিত পোড়া ভবনটিতে নেই সাধারণ মানুষের প্রবেশের অনুমতি। তবে রাস্তা সংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় কিছু কক্ষে চলে পথচারীদের মলমূত্র ত্যাগের কাজ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকলেও সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবেন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 9টা, রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের বিদ্রোহী সদস্যরা অতর্কিত হামলা চালায়। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় 2 দিন। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। আর 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র।
নারকীয় এ হত্যার এত বছর পার হলেও এখনও অপেক্ষা সুবিচারের। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এবার সে মাহেন্দ্রক্ষণ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিং। কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত উপদেষ্টা বলেন, বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। 5 থেকে 9 জন সদস্য নিয়ে গঠিত এ কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি হবে বলে জানান তিনি। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। এই কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরূপণ করি নাই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে এই কমিশন যাতে নিরপেক্ষ এবং কম সময়ে তাদের তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারে সে ব্যবস্থাও করতে হবে। এর ব্যত্যয় হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয়েছে। এমন দাবি আর ক্ষোভ ঝাড়ল পিলখানা হত্যাকাণ্ডকে ঘিরে ক্ষতিগ্রস্ত পরিবার সহ সংশ্লিষ্টদের কণ্ঠে। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যায় ইতিহাসের এক ভয়াবহ হত্যাকাণ্ড। তখনকার বিডিআরের মহাপরিচালক সহ হত্যার শিকার হয়েছিলেন 57 জন সেনা কর্মকর্তা, আর মোট নিহত হয়েছিলেন 74 জন। এরপর 2টি মামলা দায়েরের পাশাপাশি শুরু হয় গ্রেফতার অভিযান। এর মধ্যে বিচারিক আদালত হত্যা মামলায় 139 জনকে মৃত্যুদণ্ড, 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আর 200 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মামলাগুলো এখন আপিল আদালতে আছে। সেই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার সাবেক ডিএডি জলিলের ছেলে দাবি করেন তার বাবা নিরপরাধ হয়েও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে জেল খাটছেন। অস্ত্র পরিত্যাগ করতে যখন আহ্বান করতেছিলেন তখন এক সৈনিক ওনারা পিছন থেকে আঘাত করে হলি ফ্যামিলি হাসপাতালে অ্যাডমিট হয় এবং ওইখান থেকেই প্রায় 7 তারিখ না 7-8 দিন পরে ওনাকে র্যাব তুলে নিয়ে যায়। টর্চার করার ফলে উনি সেই 2011 সাল থেকে উনি খুবই অসুস্থ, ওনার পায়ে ওয়ান সাইড প্যারালাইসিস হয়ে গেছে। উনি এখনও জেলখানাতেই বন্দি অবস্থায় আছে। ঢাকার বাইরে দায়িত্ব থেকেও পিলখানা হত্যা মামলার আসামি হয়ে 7 বছর জেলে ছিলেন বলে অভিযোগ বিডিআরের সাবেক এই জওয়ানের। আমরা 16টা বছর 2009 সালের পর থেকে 16টা বছর আমরা এতক্ষণ পর্যন্ত আমরা 5 আগস্ট পর্যন্ত কোথাও দাঁড়াতে পারি না, মুখ খুলতে পারি নাই। ফলে ন্যায় বিচারের স্বার্থে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দিলেন নিহত এই সেনা কর্মকর্তার স্ত্রী। 4 মাস পরেও যদি আমাদের কোনো স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে এত প্রেশার থাকে, এদিকে বিভিন্ন দিক থেকে এটা বন্ধ হয়ে যায়, আমরা ইচ্ছা অনুযায়ী আমাদের লয়াররা কাজ করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অগ্রসর হব? প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনে কোনো গড়িমসি সঠিক নয় বলে মন্তব্য করেন এই আইনজীবী। আমি যেটা দেখছি যে আইন মন্ত্রণালয় বলছে তারা মতামত দিয়েছে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আইনের ব্যত্যয় হতে পারে। তো এই দ্বন্দ্বটা আমার মনে হয় কেটে যাবে। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, কমিশন গঠন আর সঠিক বিচার না হলে ক্ষোভে ফুঁসে উঠবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে আমিও তো একজন ভিকটিম, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই বিচারটা খুব দ্রুত হওয়া উচিত। ভুলটা যদি আমাদের এই বর্তমান সরকার করে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ভুল সংশোধনের এখনো সময় আছে, না হলে পুরো দেশ ফুঁসে উঠবে। এদিকে মঙ্গলবার স্বাধীন তদন্ত কমিশনের দাবিতে বিক্ষোভ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড ছিল হাসিনা সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে মূলত ভারত জড়িত। দোষীদের বাঁচাতে বিডিআরের উপর এর দায় চাপানো হয়েছে। গণ অধিকার পরিষদের এক মতবিনিময় সভায় তদন্ত কমিশন গঠন করে দোষীদের জনসম্মুখে আনার আহ্বানও জানান বক্তারা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে।
2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যায় ইতিহাসের এক ভয়াবহ হত্যাকাণ্ড। এ নিয়ে গণ অধিকার পরিষদের মত বিনিময় সভা। এতে বক্তারা বলেন, যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে, দিল্লির দাসত্ব করার জন্য নয়। প্রকৃত অপরাধীকে ধরতে হলে ওই সব মামলাকে রিভিউ করতে হবে। তাদেরকে কারা কারা আদেশ দিয়েছিল যে চুপ করে বসে থাকো, সেইটাও খুঁজে বের করতে হবে, সেই দিন প্রকৃত বিচার হবে। কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের হোতাদের পরিচয় প্রকাশের দাবি জানান নিহতের স্বজনরা। কমিশন তৈরি করেছেন, যাই তো কমিশনটা হয়েছে খেলা, শুধু খেলা দেখাইয়া কমিশনটা গঠন করেছে, কিন্তু এটা আমরা কোনো সন্তোষমূলকভাবে আমরা কোনো এর উত্তর পাই নাই। বিডিআরে 3 বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল, আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি, কিন্তু এখানে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল। আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে, চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। বাংলাদেশকে যে ভারত একটা কলোনিতে পরিণত করেছিল ওই স্বৈরাচারের সাহায্যে, সেই কলোনিতে পরিণত হওয়ার ভারতের প্রথম পদক্ষেপ ছিল এই বিডিআর হত্যাকাণ্ড থেকে। 18,500 বিডিআর সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা। মুক্তি 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 চাই। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে সরকার, এমনটাই বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। থাইল্যান্ড সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত ইস্যু নিয়ে আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আমি থাইল্যান্ড যাচ্ছি। মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বিজয় দিবসে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার প্রতিক্রিয়া জানানোর কথা বলেন উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মানে কোনো প্রতিবাদ আমরা পাইনি। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি থাইল্যান্ড সফরে গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যে কোনো যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন। ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে, কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। টেকনাফ সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। একটা যুদ্ধাবস্থা যেখানে বিরাজ করছে, সেখানে অনেক সময় আমাদেরকে সাবধানে অনেক কিছু করতে হয়। আমার মনে হয় আমরা এটা সেভাবেই দেখি আপাতত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যকে উস্কানিমূলক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের উপর আগের মতো আধিপত্য বিস্তার করতে না পেরে এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই নরেন্দ্র মোদীর এই বক্তব্য। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে টুইট করা নিয়ে বাংলাদেশে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এ নিয়ে কঠোর সমালোচনা করছেন বিশিষ্টজনেরা। প্রতিবেশী দেশ, তিনি এই ধরনের মন্তব্য করে আমাদের যে ভ্রাতৃপ্রতিম যে সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে, এটা এদেশের জনমানুষও চায় না, এদেশের সরকারও চায় না। ভারত বাংলাদেশকে স্বাধীন করবার পর থেকে সে বোধ করেছে যে এখানে আসলে বাংলাদেশ অথবা বাংলাদেশিদের কোনো অবদান নাই। বিশ্লেষকরা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ভারতের উদ্দেশ্যে এমন বিবৃতি দেওয়া যাতে দেশের অবস্থান আরও শক্তিশালী হয়। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, এর প্রত্যেকটার জাতীয় শত্রু হচ্ছে ভারত। এখন এই বার্তাগুলোর মানে হচ্ছে দিল্লি প্রচণ্ড বিব্রত, হতাশ, সে বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের সরকার এমন ধরনের বক্তব্য বা বিবৃতি দিবেন যে বক্তব্য বা বিবৃতির কারণে আমাদের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব এটা হচ্ছিল অক্ষুণ্ণ থাকে। ভারত বিভিন্ন স্বার্থ হাসিলের জন্যই মূলত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। এগুলো কিন্তু ভারত নিয়ে গেছে। এবং সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
12-14 ডিসেম্বর ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত ও তাজবির হোসেন। তাদেরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, নারায়ণগঞ্জের শিক্ষার্থী সুজানার মৃতদেহ উদ্ধার করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার আগস্ট বিপ্লবীদের পরিপূর্ণ সুরক্ষা দিতে পারছে না। দ্রুত শিক্ষার্থীদের হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। যারা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য রক্ত দিয়েছে, তাদেরকে কেন এই স্বাধীন বাংলাদেশে আবার রক্ত দিতে হবে? যদি আজকে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব। কিভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে? আমরা চাই এই যে প্রশাসন কোনো কাজ করছে না, কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না, এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক। নিচে আরেকটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। মালয়েশিয়াকে 29 রানে গুড়িয়ে সুপার 4-এ বাংলাদেশের মেয়েরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। মানুষ কি আরো বুড়ো হবে না? বয়স বাড়লেও অটুট থাকবে তারুণ্য? আশ্চর্য শোনালেও সত্য আবিষ্কার হয়েছে বার্ধক্য প্রতিরোধে ফুড সাপ্লিমেন্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আরিফ শেখ এর এই অনন্য আবিষ্কারের কার্যকারিতা যাচাইয়ে এরই মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুরু হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল। শিউলি শবনমের প্রতিবেদন। মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাইমাস গ্রন্থি নামে একটি অঙ্গ। তবে বয়স বাড়ার সাথে সাথে গ্রন্থিটির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, ফলে নানা রোগশোকে আক্রান্ত হয় মানুষ। বৈজ্ঞানিক পদ্ধতিতে আবিষ্কৃত ওষুধের মাধ্যমে থাইমাস গ্রন্থির কার্যক্ষমতা বাড়াতে বিশ্বের প্রথম বিজ্ঞানী হিসেবে 2022 সালে গবেষণা শুরু করেন ব্রিটিশ ওষুধ আবিষ্কারক ডক্টর আরিফ। তার এই কাজে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহায়তা করেন ভায়াগ্রার আবিষ্কারক হিসেবে সর্বাধিক পরিচিত খ্যাতিমান ওষুধ আবিষ্কারক ডেভিড ব্রাউন। থাইমাসের যে পরিবর্তন হচ্ছে বা ফাংশন কমে যাচ্ছে 1% করে, এটাকে তো যদি আমি 0.5 করতে পারি মনে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বয়স 40 ঠিকই হবে, কিন্তু আপনার মলিকুলার এজটা হবে হচ্ছে 35, মানে 35 বছর আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার দরকার ছিল 40 বছর যে আপনি সেরকম থাকতে পারবেন। মানবদেহের জন্য নিরাপদ 18টি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি ডক্টর আরিফের এই ফুড সাপ্লিমেন্ট। এর কার্যক্ষমতা যাচাইয়ে এরই মধ্যে বিএসএমএমইউতে 260 জন সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি গড়ে তোলার ব্যাপারে আশাবাদী তিনি। এমন একটা ফর্মুলেশন তৈরি করেছে যেই ফর্মুলেশন দিয়ে আপনার এই সাপ্লিমেন্টটা আপনার থাইমাস গ্ল্যান্ডকে সতেজ রাখবে এবং প্রপার নিউট্রিশনটা আপনি প্রতিদিন পাবেন। ডক্টর আরিফ মনে করেন তার এই আবিষ্কার বিশ্বের নানা প্রান্তে বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের উদ্বুদ্ধ করবে। আমাদের অনেক প্রতিকূলতা আছে, কিন্তু যদি আমি কাজটা পুরোপুরি সফলভাবে করতে পারি তাহলে এটা একটা মাইলস্টোন হবে যে আমি ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশে এসে আমি ক্লিনিক্যাল ট্রায়াল করে এই ট্রায়ালের রেজাল্ট দিয়ে ইংল্যান্ডের মানুষজন অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজন এই মেডিসিনটা খাবে। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ডক্টর আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক শেষ করে 2006 সালে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে উচ্চতর গবেষণা করতে ইংল্যান্ডে যান। যৌথভাবে যুক্তরাজ্যের সেন্ট আন্দ্রুস, অক্সফোর্ড এবং যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। ডক্টর আরিফের কাজের মধ্যে নিউমোনিয়ার ওষুধ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ক্যান্সার নিয়ে গবেষণা উল্লেখযোগ্য। সুস্থ থাকার জন্য আপনার যেটা দরকার হচ্ছে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য যেটা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটও থাকছে, পঞ্চদশের 6টি সংশোধনী বাতিল। 26 সালের জুনে হতে পারে জাতীয় নির্বাচন, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম, হাসিনা রেহানা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। আওয়ামী লীগের কার্যালয় এখন মাদকসেবী ও ছিন্নমূলদের আখড়া পরিণত হয়েছে গণশৌচাগারে। বিডিআর হত্যার পুনঃ তদন্তে শিগগিরই কমিশন গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি স্বজনদের।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।